নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষা। হাথরস কাণ্ডে তদন্ত শুরু হয়ে গিয়েছে এবং সেই তদন্তে ইতিমধ্যে চাঞ্চল্যকর বেশ কিছু দাবি করা হচ্ছে। হাথরস কাণ্ডকে সামনে রেখে দলিত খেপানোর ছক ছিল। ঠিক কি তথ্য উঠে আসছে, দলিত খেপানোর ছক হঠাৎ কেন, জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত। কৌশিককে ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত? দেখো, হাথরস কাণ্ডে একাধিক তদন্তকারী সংস্থা কিন্তু তদন্ত চালাচ্ছে। একদিকে চলছে উত্তরপ্রদেশ পুলিশের সিটের তদন্ত, তার সঙ্গে সঙ্গে ইডিও কিন্তু এন্ট্রি নিয়েছে এবং সিবিআই এর কাছেও সুপারিশ করা হয়েছে তদন্তভার নেওয়ার জন্য। এই পরিস্থিতিতে তদন্তকারীরা যেটা দেখতে পাচ্ছেন যে হাথরস কাণ্ডে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র, হাথরস কাণ্ডকে সামনে রেখে একটা গভীর ষড়যন্ত্রের ছক কষা হয়েছিল। সেই ছকটা কি, যে দলিত খেপিয়ে জাতি দাঙ্গা যাতে বাঁধানো যায়, জাতি দাঙ্গা লাগানোর একটা ছক তৈরি করা হয়েছিল এবং সেই সেইটাকে সাকসেসফুল করতে বিদেশ থেকে কোটি কোটি টাকা এই দেশে ঢুকেছে, উত্তরপ্রদেশে ঢুকেছে বলে সূত্রের দাবি। যেটা জানায় তদন্তকারীদের, যেটা জানাচ্ছেন সূত্র মারফত, যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র মরিশাস থেকে 50 কোটি টাকা ট্রান্সফার হয়েছে এবং সব মিলিয়ে 100 কোটি টাকারও বেশি ফান্ডিং হয়েছে এই হাথরস কাণ্ডকে সামনে রেখে জাতি দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে। এবং এই ঘটনাকে সামনে রেখে রাতারাতি একটি ওয়েবসাইট তৈরি করে দেওয়া হয়। ওয়েবসাইটটার নাম দেওয়া হয় এমন যেখানে দেখানো হবে যে নির্যাতিতার বিচার চেয়ে একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটার নাম দেওয়া হয়েছিল জাস্টিস ফর হাথরস ভিকটিম। এই ওয়েবসাইটটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তদন্তকারীরা যেটা দাবি করছেন যে এই ওয়েবসাইটটাই হচ্ছে এমন একটা ওয়েবসাইট যার মাধ্যমে কিন্তু এই কোটি কোটি টাকা ঢুকেছে, কোটি কোটি টাকা ট্রান্সফার হয়েছে এবং সেই টাকা কার কার অ্যাকাউন্টে গেছে সেটাই কিন্তু এখন খতিয়ে দেখছে ইডি। তবে সূত্রের যেটা দাবি, যে তদন্তকারীরা যেটা মনে করছেন এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে, যে এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্রটা হচ্ছে জাতি দাঙ্গা লাগানোর, যাতে দলিত খেপানো যায়। সেক্ষেত্রে কৌশিক জানতে চাইবে, হঠাৎ করে এই দলিত খেপানোর বিষয়টি কেন উত্তরপ্রদেশে, কি কারণে? দেখো, হাথরসে যেই ঘটনাটা ঘটেছে সেখানে একজন দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ এবং তারপর খুন। এই যে দলিত বিষয়টা, এটা কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতিতে একটা জাতপাতের রাজনীতিতে বরাবরই একটা বড় ফ্যাক্টর এবং উত্তরপ্রদেশ যার হাতে তার কিন্তু কেন্দ্রে সরকার একেবারে স্টেবল সরকার থাকে। এটা সবসময় বলা হয় যে দিল্লি রাস্তাটা যায় উত্তরপ্রদেশ হয়ে, যে এবং ওই উত্তরপ্রদেশের ভোটে সবসময় বড় ফ্যাক্টর হয় জাতপাতের রাজনীতি। উত্তরপ্রদেশের যদি ভোটারদের সেগ্রিগেটটা দেখো তাহলে দলিত ভোট ওখানে প্রায় 21 থেকে 22%, মুসলিম ভোট 16 থেকে 18%, আপার কাস্ট ভোট উচ্চ সম্প্রদায়ের ভোট 18 থেকে 20%, যার মধ্যে ব্রাহ্মণ পড়ে, যার মধ্যে রাজপুত পড়ে, বৈশ্য পড়ে এবং ওবিসি ভোট হচ্ছে 42 থেকে 45%। এই ওবিসিদের মধ্যে 10% হচ্ছে যাদব, অর্থাৎ যেই যাদব ভোট হাতে রেখে অখিলেশ যাদবরা রাজত্ব করেছেন। আবার এই দলিতদের পাশে দাঁড়িয়ে, দলিতদের মাসিয়া হয়ে একাধিকবার কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন মায়াবতী। বিজেপিরও টার্গেট এই দলিত ভোট। এই দলিতদের মধ্যে যদি ক্ষোভটাকে রাজনৈতিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু যোগী সরকারের ওপর চাপ তৈরি করা যাবে। এই দলিত ক্ষোভকে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে মোদী সরকারের ওপর চাপ তৈরি করা যাবে। রাজনৈতিক মহলের একাংশের এটাই বক্তব্য। এই দলিত ক্ষোভটাকেই বিরোধীরা কাজে লাগাতে চাইছেন, কারণ এই বছর আর কয়েক মাসের মধ্যে কিন্তু একাধিক ভোট রয়েছে। মধ্যপ্রদেশে উপনির্বাচন রয়েছে বিধানসভা কেন্দ্রের, উত্তরপ্রদেশে উপনির্বাচন রয়েছে, বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে এবং বিহারের যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু 38টা সিট এমন সিট যেটা হচ্ছে এসসি এবং এসটিদের জন্য সংরক্ষিত। ফলে এই হাথরস কাণ্ডকে সামনে রেখে যদি দলিত ক্ষোভকে কাজে লাগানো যায় তাহলে কিন্তু বিজেপির বিরুদ্ধে সেটাকে বড় অস্ত্র করা যাবে। এমনটাই বিরোধীরা করতে পারে, বিরোধীদের রণকৌশল, এটা রাজনৈতিক মহলের একাংশের মত। ফলে দলিত ক্ষোভটা কিন্তু একটা বড় ইস্যু উত্তরপ্রদেশ, বিহার এবং গোবলয়ের ভোটের ক্ষেত্রে। তবে এই প্রেক্ষাপটেই তদন্তকারীরা যেটা জানাচ্ছেন, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে এই দলিত ক্ষোভকে কাজে লাগানোরই ছক কষা হয়েছিল হাথরসে, যেখানে দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগ। ফলে দলিতদের এবং অভিযোগটা উঠেছিল, যারা অভিযুক্ত যেই 4 জন গ্রেপ্তার হয়েছেন প্রত্যেকেই হচ্ছেন উচ্চ সম্প্রদায়ের। ওই বুলগাড়ি গ্রামটা এমন একটা গ্রাম যেখানে 200টা মতো পরিবার থাকে এবং এই 200টা পরিবারের বেশিরভাগই হচ্ছে ঠাকুর সম্প্রদায়ের মানুষ। তারপর রয়েছেন ব্রাহ্মণ, মাত্র 3টে পরিবার
সেইখানে দলিত পরিবার, এবং এই রকম একটি পরিবারের এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে, তারপর খুন করা হয়েছে বলে অভিযোগ। ফলে এই ক্ষোভটাকে যদি কাজে লাগানো যায়, এই ক্ষোভটাকে কাজে লাগিয়েই কিন্তু একেবারে দলিতদের খেপিয়ে তোলা এবং জাতি দাঙ্গার ছক, এরকমই ছক করা হয়েছিল বলে তদন্তকারীদের সূত্র মারফত জানা যাচ্ছে। একদম, আপাতত ধন্যবাদ। এদিকে 5 তারিখ যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছিলেন শুনবো। उत्तर प्रदेश में अभी कितनी भीषण जाति और सांप्रदायिक दंगे की नींव रखी गई थी। एमनेस्टी इंटरनेशनल जैसे संगठनों के माध्यम से, विदेशी फंडिंग के माध्यम से कैसे कैसे लोग, राजनीतिक दलों के लोग, विभिन्न संगठनों के लोग किस तरीके से दंगा कराने पे उतारू थे। यह दृश्य आपने देखा होगा, पिछले 1 सप्ताह से आप देख रहे होंगे कैसे माहौल को खराब करने का प्रयास हो रहा है। আমরা যোগী আদিত্যনাথের বক্তব্য শুনলাম, কিন্তু যখন থেকে এই হাথরাসের ঘটনাকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো হাথরাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বারবার সমালোচনা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে কি বলছেন একবার শুনবো। ये दंगे भड़काने की, सरकार को डिस्टेबलाइज, सरकार को गिराने की ये पूरी की पूरी चली है। एंटी सीए में देखा वही लोग, पीएफआई, सीएफआई, ये सब लोग उसी में इन्वॉल्व हैं। और उसमें पॉलिटिकल पार्टी उस समय यूपी के अंदर देख रहे थे सपा आ रही थी, अब कांग्रेस आ गई है। सुप्रीम कोर्ट के अंदर जो लोगों ने इसमें षड्यंत्रकारी थे उन पर कार्रवाई जरूर होगी। এদিকে যেমনটা জানানো হলো যে এই হাথরাসের ঘটনাকে সামনে রেখে একাধিক তদন্ত চলছে, তেমনই তদন্ত চালাচ্ছে সিটও, এবং এই সিটকে বাড়তি 10 দিন সময় দিল উত্তরপ্রদেশের সরকার। সেখান থেকে প্রতিনিধি আমাদের সুমিত শর্মা কি পাঠাচ্ছেন প্রতিবেদনে, শুনুন। इस पूरे मामले में हर रोज नए खुलासे हो रहे हैं। जिस तरह से एसआईटी टीम को शासन द्वारा 10 दिन का अतिरिक्त समय सौंपा गया है, एसआईटी टीम इस पूरे मामले में हर एक पहलू पर जांच कर रही है। फॉरेंसिक टीम के साथ भी एसआईटी ने दाह संस्कार स्थल पर जाकर जांच की है। पीड़ित परिवार की सुरक्षा के मद्देनजर यहाँ पर यूपी सरकार पूरी तरह से मुस्तैद दिखाई दे रही है। लोकल इंटेलिजेंस को भी यहाँ पर लगाया गया है। उसके बाद यहाँ पर मेटल डिटेक्टर मशीन भी लगाई गई है। एक अधिकारी, सीनियर अधिकारी के कई सारे पुलिसकर्मी भी यहाँ पर सुरक्षा में तैनात है। एक आईबी का अधिकारी यहाँ पर बैठा है जिसके हाथ में एक रजिस्टर है जो आने जाने वाले हर एक लोगों की उस पर मॉनिटरिंग कर रहा है, पूरा नाम और नंबर लिख रहा है। उसके बाद जैसे कि इसमें पीएफआई के जुड़े होने की पूरे मामला सामने आ रहा था। पीएफआई के 4 सदस्यों को मथुरा में चेकिंग के दौरान पकड़ा है। उनके पास से आपत्तिजनक सामग्री इस पूरे मामले में सियासत को भड़काने के लिए उनके पास से मिली है, जिसमें एक लैपटॉप और एंड्रॉयड फोन भी उसमें शामिल है। इंटरनेशनल फंडिंग की भी बात इसमें सामने आ रही है। 50 करोड़ रुपए अकेले मॉरिशस से इसमें इन्वेस्ट किए गए हैं, अलग अलग खातों पर यहाँ भेजे गए हैं, जिसमें इस पूरे मामले को बिगाड़ने के लिए उसके अलावा अतिरिक्त 50 करोड़ रुपए की इसमें फंडिंग अन्य देशों से की गई है। এদিকে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে হাথরাসের নির্যাতিতার পরিবারের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়, আর সে কারণেই নির্যাতিতার বাড়িতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বুলগারি গ্রাম পুলিশে 6 লাখ। एक तो ट्रिपल लेयर सुरक्षा दी गई है। आज साथ ही साथ मेटल डिटेक्टर की यहाँ पे स्थापना की जा रही है ताकि कोई भी अंदर घुसने वाले व्यक्ति की पहले अच्छे से जांच हो सके। कुछ पॉइंट्स पे सीसीटीवी कैमरे भी लगाए जा रहे हैं ताकि इसका भी हमें संज्ञान रहे कि कोई अनाधिकृत रूप से कोई बेवजह उनके घर में घुसने का या आने जाने का प्रयास ना कर सके। यहाँ पर जो पीड़िता का गांव है उसके बाहर जो है पुलिस बल पूरी तरीके से तैनात हो गई है, अलर्ट पे आ गई है पुलिस बल। सुबह से ऐसा नज़ारा नहीं था, अभी ये नज़ारा आपको देखने को मिल रहा है, इसलिए क्योंकि बताया ये जा रहा है, पुलिस के पास ऐसी इनपुट आई है कि यहाँ पर करनी सेना के लोग यहाँ पहुँच सकते हैं, प्रोटेस्ट कर सकते हैं, जिसके बाद पुलिस जो है पूरी तरीके से तैयार है। जिस तरीके से सुप्रीम कोर्ट में पीड़ित परिवार की सुरक्षा को लेकर बात उठी थी और उसके बाद से जो है सीसीटीवी कैमरे इंस्टॉल कर दिए गए हैं पीड़ित परिवार के घर के आसपास। पीएससी के 100 से ज्यादा जवानों को तैनात किया गया है, यूपी पुलिस के जवानों को तैनात किया गया है, और इस तरीके से जो है बॉडी प्रोटेक्टर पहन के, हेलमेट पहन के जो पीएससी के जवान है ये पीड़िता के गांव के बाहर इस तरीके से तैनात है कि अगर किसी भी स्थिति से निपटने के लिए ये लोग तैयार हैं। और फिलहाल जो है दरोगा रैंक के 2 दरोगा रैंक के जो अधिकारी हैं वो पीड़ित परिवार के घर के बाहर मौजूद हैं और वो लगातार सुरक्षा में मुस्तैद हैं पीड़ित परिवार का। इसके अलावा कई महिला पुलिस भी वहाँ पर मौजूद है और बताया ये
भी जा रहा है कि जितनी भी महिलाएं हैं परिवार के घर पे, चाहे पुरुष हैं, सबके साथ सिक्योरिटी दे दी गई है, ताकि जिस तरीके से सुप्रीम कोर्ट में उनके सुरक्षा को लेकर बात उठी थी उसमें किसी भी तरीके की चूक ना रहे। आपको मैं दिखाना चाहूंगा, आप देखिए जो आला अधिकारी हैं प्रेम प्रकाश मीणा, वो सबसे पहले लीड कर रहे हैं। हमने अब तो कई बार दिखाया कि तस्वीरें कि वो लीड कर रहे हैं प्रेम प्रकाश मीणा, आप यहाँ पर देख सकते हैं। 3 दिन से सभी को मिलने दिया जा रहा है गांव में 5-5 के ग्रुप में। तो जैसे जैसे जनप्रतिनिधि मंडल आ रहे हैं उनको हम एस्कॉर्ट करके 5-5 के ग्रुप में अंदर ले जा रहे हैं। तो अभी भी कुछ प्रतिनिधि मंडल एक्सपेक्टेड हैं, बस उन्हीं के लिए हम लोग सुरक्षा व्यवस्था अपनी चाक चौबंद कर रहे हैं। ভর দুপুরে ইকবালপুরে খুন, দোকানে ঢুকে ছুরি দিয়ে কুপিয়ে খুন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুশোভন। সুশোভন, কিভাবে সম্ভব হলো? ভর দুপুরে আশেপাশে মানুষ তো ছিল। আরেকটি জামা কাপড়ের দোকান রয়েছে। আজকে দুপুরবেলা ইকবালপুরের একটি দোকানে তিনি বসেছিলেন এবং তার দোকানে সে যখন বসেছিলেন অন্য তার এক সহকারী সঙ্গে ছিলেন। তারই এক পরিচিত সেই দোকানে আসে এবং আসার সময় যারা আশপাশে দাঁড়িয়ে ছিলেন তাদের বলেন যে আমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলবো, কোনোভাবে তাকে যেন কেউ বিরক্ত না করে। তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ছুরি দিয়ে তার বুকের ওপর কোপ মারা হয় এবং সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। সহকারী ব্যক্তি তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইকবালপুর থানায় খবর দেওয়া হয়। প্রথমে একটি বেসরকারি হাসপাতাল, তারপরে সরকারি হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই কিন্তু সেই ব্যক্তিকে, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ খোঁজার চেষ্টা করছে, তিনি পলাতক এবং যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেটা উদ্ধার করার চেষ্টা করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে হোমিসাইড শাখা লালবাজারের। শর্মিষ্ঠা, ধন্যবাদ। কামদুনি কাণ্ডের পর 7 বছর কেটে গেছে, এখনো দোষীদের কেন শাস্তি হলো না? শাস্তির দাবিতে মোমবাতি মিছিল কামদুনিবাসীর। দীর্ঘ আবার এই কেসটাকে 7 বছর হয়ে গেছে, যেখানে 2.5 বছর পর আমরা রায় পেয়েছিলাম, তারপরেও 3 বছর হয়ে গেছে, 3.5 বছর হয়ে গেছে আমাদের কেসটা ধামাচাপা পড়ে আছে। আমরা চাই যে এই কেসটা আবার নতুনভাবে ফের সাজানো হোক, ফের আবার নতুনভাবে এটা চালু হোক। হাবড়ায় একজন আদিবাসী মেয়েকে তাকে রেপ করে মারা হলো, সেটাই আমরা চাইবো যে দিদি যদি সেই দিন রাজপথে এই ঘটনাটা নিয়েও নামতো তাহলে আমাদের খুব ভালো হতো। যে কোনো রাষ্ট্রের জন্য তিনি রাস্তায় নেমে পড়ছেন, অথচ নিজের স্টেটে কি হচ্ছে সেটাও একটু দেখা অবশ্যই উচিত বলে মনে করি। রাস্তা আটকে অনির্দিষ্টকাল ধর্ণা করা যাবে না, শাহিনবাগ মামলার রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অনির্দিষ্টকালের জন্য কারো যাতায়াতের অধিকার খর্ব করা যাবে না, সুপ্রিম কোর্টে জানায়। কারো প্রতিবাদের অধিকারও খর্ব করা হবে না, নির্দিষ্ট জায়গায় ধর্ণা বিক্ষোভ করা যাবে। সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে গত বছর ডিসেম্বরে মাঝামাঝি সময় থেকে দিল্লির শাহিনবাগে অবস্থানে বসেছিলেন মহিলারা। রাস্তা আটকে একটানা আন্দোলনের জেরে যানজটও লেগে থাকতো বলে অভিযোগ। হয়রানির শিকার হতে হয় যাত্রীদের, অনেককেই আন্দোলন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেন। অবস্থানকারীদের সরানোর আবেদন করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অমিত সাহানি। সেই মামলাতেই আজ রায় দিল সুপ্রিম कोर्ट। माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि पब्लिक रोड को ब्लॉक नहीं किया जा सकता। माननीय सुप्रीम कोर्ट ने यह भी कहा है कि प्रशासन अपने रवैये में ढीला रहा है और प्रशासन को त्वरित कार्रवाई करनी चाहिए थी और इस तरह धरना प्रदर्शन की इजाज़त नहीं दी जानी चाहिए और पब्लिक रोड को किसी सूरत में ब्लॉक नहीं किया जा सकता। सुप्रीम कोर्ट ने खेद जताया है कि धरना प्रदर्शन चलता रहा और प्रशासन किसी भी सूरत में कोर्ट ऑर्डर्स के पीछे नहीं छुप सकता। আদালত সবসময় আইনের পরিধির মধ্যে থেকেই রায় দেন। আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে, তাই আমরা পথে বসছি। আরেক ধরনের মানুষ বলছেন রাস্তায় যেতে পারছি না, সেটাও আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার সামিল, আমাদের রাস্তায় যেতে দাও। অর্থাৎ ভারতবর্ষে গণতান্ত্রিক পরিপ্রেক্ষিতে দু ধরনের বক্তব্যই কিন্তু আগেও ভেসে এসেছে, ভবিষ্যতেও ভেসে আসবে। তবে হ্যাঁ, আদালতের রায় শিরোধার্য, আদালতের রায় অমান্য করা যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এই রায় সম্পর্কে শুনবো। मैं सुप्रीम कोर्ट से ये गुजारिश करूंगा कि आप जो कह रहे हैं सही कह रहे हैं कि प्रोटेस्ट करने के लिए किसी को तकलीफ नहीं होना चाहिए, उसके साथ साथ प्रोटेस्ट करने के अधिकार को आप समर्थन करते हैं सुप्रीम कोर्ट। वहाँ के लोकल लोग इसके विरोध नहीं था। ये सरकार की रवाई है कि लोगों को डिस्टर्ब होते हैं, क्योंकि ऑल्टरनेटिव रास्ता वहाँ से बनाया गया था। সিএএ বিরোধী আন্দোলন সমর্থন করলেও অনির্দিষ্টকাল রাস্তা আটকে রাখা ঠিক নয়। শাহিনবাগ মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে মন্তব্য সৌগত রায়। সুপ্রিম কোর্টের রায়
স্পষ্ট যে রাস্তা অবরোধ করে আন্দোলন করা যাবে না। সুপ্রিম কোর্ট যেটা এও বলেছে যে তাতে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার মানুষের থাকবে, অন্যের অসুবিধা না করে গণতান্ত্রিক আন্দোলন করাই যাবে, সেটাই মেনে চলা উচিত। যারা আন্দোলন সংগ্রাম করবে, যারা প্রতিবাদ করবে, যারা ইডিওলজিক্যালি ফাইট করবে, যারা পলিটিক্যালি ফাইট করবে, যারা ইন্টেলেকচুয়ালি যারা প্রোভাইড করবে মেটেরিয়ালস সরকারের বিরুদ্ধে বা ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে, তাদেরকে টার্গেট করবে। শাহিনবাগ তো একটা হয়নি, গোটা দেশে প্রত্যেকটা পাড়ায় প্রায় হয়ে গেছিল প্রায়।